গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। রবিবারের সকালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমার এদিকে তরফ থেকেও সবাইকে গুড মর্নিং। শর্মিষ্ঠা গোপালকে ঘুম থেকে তুলছে, ওই জন্যে ও ওখানেই ব্যস্ত। আর ইন দ্য মিন টাইম আমি আর বেবো সকালবেলা উঠে সবজি বাজার করে নিয়ে চলে এসেছি। আর আসা মাত্রই বেবো ফটাফট এখানে চা বানাতে শুরু করে দিয়েছে। শর্মিষ্ঠার জন্য অপেক্ষায় রয়েছি, ওর ঠাকুরকে তোলা হয়ে যাক ঘুম থেকে, তারপর একসাথে বসে বেবোর বানানো চা খাবো। হয়ে গেছে নাকি বাবা? না না, এবারে দুধটা দেবো তারপর। আচ্ছা, যাই। আর সবজি তো যা যা লাগার সেগুলোই এনেছি, যেহেতু এখন আমাদের সবজির ওপরেই থাকতে হচ্ছে ম্যাক্সিমামটা, সেই জন্য সবজির স্টকটা একটু রাখতেই হচ্ছে বাড়িতে। যাই, এবার চাটা হোক, চা নিয়ে বসবো যখন, তখন আবার তোমাদের সাথে কথা বলবো। আমার তরফ থেকেও গুড মর্নিং। আজ বেবো চা করে দিয়েছে। আমার মেয়ে এখানেই বসে আমাকে ডেকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস। মানে আমার বাড়িতে থাকা মানে একে সারাক্ষণ মাথায় কুরকুরি করে যেতে হবে আমার। এই যে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। যারা আমার সমবয়সী আছে। কবে আজকে? ও আজকে কি রে, Wow! তুই এসব এত খবর রাখিস না? friend তুই নিজেই জানিস না। তোরই তো খবর রাখা উচিত এগুলো। কেন আমাদের কেউ উইশও করেনি? বাহ, কি সুন্দর বন্ধুত্ব তোদের। কেউ উইশ করেনি, কেউ আমার কিছু। বেস্ট ফ্রেন্ড আমায় করে দিয়েছে, আমিও করে দিচ্ছি। সকাল সকাল হয়ে গেছে। আমার তরফ থেকেও সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। জানতাম না, আমিও জানতাম না আমার সত্যি। সিট্টু মামাও কিন্তু সকলকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বললে। হ্যাঁ মামা, আর বাবাকে বড় বড় চোখ করে তাকাচ্ছে। হুম, কি হুম, হলো, হুম। তুমি যে আমাকে কিছু বলছো না? একাধিক কি খাচ্ছ? গুড গার্ল। আজকে কি রান্না করবো দেখি। আজকে তো সানডে। বাজার তো করেই নিয়ে এসছি সব। মন খুলে বাজার করেছে। শুধু শুদ্ধ বলে যাচ্ছে যে আমাদের তো সবজি খেতে হবে, আমাদের তো খালি সবজি খেতে হবে। তাই তো। আসলে ওটা না, আসলে ব্যাপারটা হচ্ছে যে সবজি দেখলে পাগল হয়ে যায়। এটা নেবে, ওটা নেবে, সেটা নেবে। আমাদের কি পরের শুধু- সপ্তাহে শেষ হচ্ছে হুম, শ্রাবণ মাস? তারপর তোর পিকনিক এটা থার্ড মানডে হবে কালকে, হুম তারপরেরটা হবে লাস্ট। হুম ও সরি, হ্যাঁ তাহলে নেক্সট উইক। শুধু সবজি দেখলে না, এখন না হয় ননভেজ খাচ্ছি না, ননভেজ আইটেম দেখলেও আমি সবজিটা এতই আনে। হ্যাঁ, ননভেজ আইটেমটা দেখলাম, ননভেজটাও অনেক কিছু এনে ফেলো। সবজিটাও সেটাই। অতটাই এনে ফেলে। কি হবে, অত সময় আছে কি রান্না করার, ওই সব ভাবার। আর কি জানো যে পারমিতা, তোমার সাথে আমি সহমত। আমরা আমরা আমি ভীষণ স্ট্রিক্ট পড়াশোনা নিয়ে। কি হয়েছে? কালকে পারমিতা লিখেছে যে এই যে ক্লাস 10-12 এর, এরা তো বোর্ডসের স্টুডেন্ট না এখন, এদেরকে দিয়ে যে ফেস্ট এগুলো করানো। ও হ্যাঁ, কারেক্ট। শুধু দেখো ফেস্টের দিনটা শুধু না, তার আগে যে কত ক্লাস মিস করে এরা। আর ওরা একা না, পুরো মানে ঝেঁটিয়ে A to Z, কাউকে বাদ রাখে না। মানে যে শুধু ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন, প্রিফেক্ট, এটা অনেকবার গিয়ে নর্মাল highlight যারা করেছি। স্টুডেন্ট তাদেরকেও কাজে লাগিয়ে দেয়। মানে কেউ ক্লাস করবে না। বহুবার বলেছি, বলে বলে ফেড আপ হয়ে গেছি। তার জন্য ওরা মানে বিরক্তও হয়েছিল। এরকম অনেক হয়ে গেছে মাঝে, অনেক ঘটনা। সব কিছু তার, Instances, হ্যাঁ সব কিছু তার বলি না। যাই হোক, তো কি বলতো যে কিছু প্যারেন্টস আছে যারা সাপোর্ট করে এগুলোকে, যারা চায় এক্সট্রা কারিকুলার এগুলোতে এ করুক, দো তারা বোর্ডসের স্টুডেন্ট। আমি কোনোদিনই পছন্দ করি না। বেবোদের আগের স্কুলেও ক্লাস 10-এর ইভেন্টে ক্লাস 10 একদম যারা না, তারা কাউকে কখনো involve ইনভলভ করতো করে না। না। এটা আমাদের করা সময় উচিতও দেখেছি, না। বোর্ডসের স্টুডেন্টদের কিছুতে আমাদের অ্যানুয়াল ফাংশনেও পার্টিসিপেট করতে দিত না। ক্লাস 9 অবধি যা করার করে নাও। আমাদের স্কুলেও, আমার কথা হচ্ছে 11-এ করেছে, আমার কোনো অসুবিধা ছিল না। 12-এ এই দেখো অগাস্ট শেষ হতে চলো, এখনও 2-3টে ওদের ইভেন্ট বাকি।
কিছু বলতে গেলে, এখন বলতে গেলে বলবে যে শুধু আপনাদেরই অসুবিধা হয়, আর কারোর কোনো প্যারেন্ট, কারণ কোনো প্যারেন্টরা যায় না তো, তাই না বলো? শুধু একা আমি গিয়ে মুখ খুলি। কেউ যায় না, বিশ্বাস করো, কেউ যায় না। এবং আমি জানি না কেন কারোর কোনো অসুবিধাই হয় না। আগে স্কুলে আমি যেতাম, বলো, ক্লাস 10 আমি সব কিছুতে আমি, কারণ টিচারদের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল। তারা মানে কি বলবো, ভীষণ মাই ডিয়ার শুধু বলবো না, ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা এত সুন্দর। একটা বাচ্চা কোনো যাতে ক্লাস মিস না করে এরকম ভাবে সমস্ত কিছু, মানে স্পোর্টস যখন হতো টিচাররা বলেই দিত আমি কিন্তু কোনো ক্লাস মিস করতে দেব না। আমাদের যিনি সুপারভাইজার ছিলেন, এইখানে হ্যাঁ সুপারভাইজারও খুব ভালো ছিল, এটা আগের স্কুলের কথা বলছি, ক্লাস 10 অবধি যেটা বলবিনসে। কিন্তু তারপরে তোমার এখন সুপারভাইজারও ঠিক না, সারাক্ষণ মানে কি বলবো, এত মানি মাইন্ডেড না এরা, বললে হয়তো খারাপ শোনাবে। জেনে বুঝে দিয়েছি না, জেনে বুঝে দিইনি, আমরা বুঝতেই পারিনি বাইরের থেকে, আর যে ভেতরে এইরকম হবে। 12 মানে 11 অবধি আমরা কিচ্ছু কোনো অবজেকশন জানাইনি, তাই না বলো? কিন্তু 12-এ গিয়ে যে আমাদের অসুবিধা হচ্ছে, কিন্তু আমাদের অসুবিধাটা কেউ শুনলই না। সৌরভ যখন এখানে বলতে গেল তখন বলল যে অগাস্ট অবধি হবে স্যার, তারপরে ওরা পড়তে পারবে। তারপরে আর সময়টা কোথায়? সেপ্টেম্বরেই তো ওদের ফার্স্ট টার্ম এক্সাম হবে। আর ওদের আরো বিশেষ করে, কারণ আইএসসি হচ্ছে ভীষণ টাফ, ভাস্ট সিলেবাস, ভাস্ট আর কমপ্লিকেটেড। হ্যাঁ সত্যিকারেরই তাই। এই যে আমি মাঝে মধ্যেই যে সন্ধ্যাবেলা করে বেরোই তোমাদেরকে দেখাই, দেবর স্কুলের প্রজেক্টের স্পাইরাল বাইন্ডিং করেই নিয়ে আসছি। এইগুলোই প্রজেক্ট নাই বলছি, মানে কি বলবো, এখন কিছু কিছু প্যারেন্টস এখন মুখ খুলছে, কিছু যে পুরো ফিনান্সিয়ালি ড্রেন আউট করছে, নিজেরাই বলছে, তাই না? পিপিটি যেগুলো প্রিন্ট আউট বের করে এমনি রাখা যায় ফাইলে, না, সেটাকে স্পাইরাল বাইন্ড করতে হবে। আমার বই রয়েছে, তা সত্ত্বেও ঠিক আছে, পিপিটিগুলো এরা যথেষ্ট বড় এখন হ্যান্ডেল করার মতন, বলো, চ্যানেল ফাইলে নিতেই পারে না, আলাদা খরচা করে স্পাইরাল বাইন্ডিং করাতে হবে। আইএসসির এক একটা বই, আমি এটা শোনাচ্ছি না কথাটা, আইএসসির এক একখানা বই যারা পড়ে, আইএসসি নিয়ে যারা পড়ছে তারা 100 বার জানবে, তারা বাবা মারা তো জানবেই। এক একটা বই 1500, 2000, 2500, 3000 এরম রেঞ্জের এক একখানা বই হয়। ওইসব বই কেনার পরে ওইগুলো কেনার পরেও ওই পিপিটির ভাবতে পারবে না যে কত হাজার টাকা শুধু এই পিপিটি প্রিন্ট আউট বের করা আর স্পাইরাল বাইন্ডিং, মানে প্রতিটা চ্যাপ্টারের আর পিপিটি। তারপরে ঠিক আছে, সে পিপিটি ওদের কাজে লাগবে, সেটা প্রিন্ট আউটও না ঘরে বের করে দিচ্ছি, স্পাইরাল বাইন্ডিং করতে হবে। এখন কিছু করার নেই, কটা মাস বাকি, বেবোকে বলেছি দাঁতে দাঁত চেপে করো, ওইটাই। কারণ দেখো সত্যিকারের অনেক কিছু, অনেক প্রবলেমই কি হয় জানো তো, একটা জায়গায় ভর্তি হওয়ার পরে এগুলো রিয়েলাইজেশন হয়। কারণ বেবো তো আইএসসি ছাড়া পড়বে না, মানে ডিসাইডেড, সেই জন্যই আমরা কোনো সিবিএসসি স্কুলে করিনি। এবারে বেবো যেহেতু আইসিএসসি পড়ে এসেছে, বেবোর আইএসসির প্রতি ন্যাকও রয়েছে, ঠিক আছে, কটা মাস বেবোকে আমি সৌরভ দুজনেই বলি, এরপরে যে কলেজে মানে ইউনিভার্সিটিতে ভর্তি হবে সেটা দেখতে হবে। 100 বার। কারণ এবারে আমার মনে হচ্ছে আস্তে আস্তে ফর্ম তোলা শুরু হবে না, এবার কলেজে অ্যাডমিশন হবে, রেজিস্ট্রেশন, এগুলো এবার শুরু করতে হবে, খোঁজ নেওয়া। এবার যেতে হবে। যাই হোক, এটা কোনো বদনাম না, আমি বলছি যে মানে কি বাচ্চাদেরকে শেখানো যে পয়সার ভ্যালু দিতে হয়, আমি ওটাই বলছি। আমি যদি 11-12-এই এই অ্যামাউন্ট খরচা করে দিই, তাহলে তো এখনো তো আসল জিনিস বাকি রয়েছে। এগুলোই আর কি ভাবতে হয়, এগুলো কিছু করার নেই, বলেও এখন কোনো লাভ হবে না এই জিনিসগুলো, এগুলো জাস্ট আমাদের অনেকেই এটা ফিল করছে কিন্তু বলছে না। এবার আমার কি হয়, আমি একাই গিয়ে বলি, বাকিরা সবাই চুপ বসে থাকে, সেই জন্য আমিও এখন আর বলা ছেড়ে দিয়েছি। কারণ আমার একা বলে হবেটা কি, বলবে না, আমার একা বলে হবেটা কি, বাকিরা রিলাক্টেন্ট, ও ঠিক আছে, হচ্ছে ওরকম ব্যাপার না। পেছনে কিন্তু বলছে আমাদের কিন্তু ফিনান্সিয়ালি ড্রেন আউট করে দিচ্ছে, কিন্তু সেটা সামনে বলতে হবে, ওটা আর বলে না।
আমি সৌরভকে বললাম তুমি একা বলবে না, ছেড়ে দাও। আমি তো প্রতিটা পিটিএমে গিয়ে আমি খোঁচাটা মেরে আসি রোজ, প্রতিবার গিয়ে, কিন্তু কিচ্ছু দেখি লাভ ওই হয় আমি না। একাই। কিছু লাভ হয় না। ও এখন- ওরা কানেই দেয় না কেউ হুম। এই ওই জিনিসগুলো। তো আমি একা বলছি বলেই কেউ কানে দেয় না। যাই হোক, এটা একটু শেয়ার করার ছিল। এটা হয়তো অনেকেই আমাদের মতন অনেকেই ফেস হ্যাঁ, করছে। অনেকে দেখো, শুধু আমি বলছি না যে বেবোদের স্কুল নিয়েই এই জিনিসটা কেউ ফেস করছে, এটা অ্যাক্রস, এটা হতেই পারে, অনেকের সাথে হয়। হ্যাঁ, প্রচুর লোকের সঙ্গে হয়। কেউ বলতে পারে, কেউ বলতে হ্যাঁ। পারে না। আমার কথা হচ্ছে স্কুলগুলোর একটু বোঝা উচিত, 100 বার বোঝা উচিত। ক্যাপাসিটি থাকা মানেই হচ্ছে আমি সমস্ত কিছু ড্রেন আউট করে দেবো, তা তো হয় না, না। কারণ এমনি ব্যাঙ্গালোর হচ্ছে ভীষণ কস্টলি শহর একটা। ভীষণ মানে ভীষণ মানে ভীষণ, দি কস্টলিয়েস্ট সিটি। বম্বেরও উপরে যায়। বম্বেরও উপরে, বম্বে এখন ব্যাঙ্গালোরের কাছে এখন আসতে টাইম আছে, আমি তো মনে করি। বম্বেতে যেহেতু ফিল্ম স্টারদের এত বেশি, সেই জন্য হয়তো হতে পারে, বা বিজনেস হয়তো এত বেশি সেই জন্য। কিন্তু ব্যাঙ্গালোরও সবার আগে মনে হয়, আমার মনে হয়, সব দিক থেকে সবার আগে। সব দিক থেকে, সত্যিকারের সব দিক থেকে। এখানে তুমি একটা, কালকে আমরা কলেজ নিয়ে আলোচনা করছিলাম, তাই না, রাত্রেবেলায়। ওয়েস্ট বেঙ্গলে তবু তো এখনো কলেজ আছে যেখানে মানে সেই রকম ফ্যামিলির গিয়েও ভর্তি হতে পারে না, কি বলো? হ্যাঁ, 100 বার, 100 বার। আমরা যখন কলেজে পড়েছি, আমরা কত কলেজ থেকে ফর্ম তুলেছি লাইন দিয়ে দিয়ে, বলো। হ্যাঁ, আর আমাদের ওখানে ম্যাক্সিমামই হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে। হ্যাঁ, আমরা তার মধ্যে দেখতাম যে কোনটা সব থেকে ভালো, বা আমার সেখানে ফর্ম ফিল আপ করতাম। প্রাইভেট কলেজ তখন মানে গুণে বলা যাবে কটা রয়েছে, এখন প্রচুর হয়ে গেছে। সে হোক, কিন্তু তার কিন্তু- মধ্যেও তো ওগুলোও আছে, হ্যাঁ, মানুষ সেগুলোও অ্যাভেল করতে পারবে। লোকে সবসময় ভাবে সঞ্চয় করে রাখবো, ভবিষ্যতে কাজে দেবে, বাচ্চাদেরই আমি তো কাজে সেটাই দেবে। বলছি। ঠিক আছে, চল। এই নিয়েই চলছি, এই নিয়েই চলতে হবে। কিছু করার নেই, ওই মেনে নিতে হবে। রাগ হলেও প্রকাশ করতে পারবো না, কি করবার, পড়াশুনো করতেই হবে। এরপরে সেটাই সৌরভ বললো যে না, ইউনিভার্সিটিগুলো বুঝে বুঝে করবো। কারণ দেখো, তারপরেরও তো ইউনিভার্সিটি থেকে পাশ করেও তো আবার একটা রয়েছে না, কি নিয়ে পড়বে না পড়বে সেগুলো একটুখানি ও ডিসাইড করবে। গ্রাজুয়েশনের পরে মাস্টার্স, এগুলো কি তো করবে ও, মাথায় রাখতে হবে। কোন সাবজেক্ট এবারে নেবে ও, সেটাও দেখতে হবে। কোন কলেজ সেটার জন্য ভালো, সেটাও দেখতে হবে। কিন্তু আমি সৌরভকে বলেছি যে মানে ওই বিয়ন্ড আর ক্যাপাসিটি ওরকম করবো না, 100 বার ওটা করবো না। তার কারণ হচ্ছে এমনি ব্যাঙ্গালোর সবই মনে হয় সবই কস্টলি কলেজগুলো। হ্যাঁ, তো এখানে তো ম্যাক্সিমাম অনেক কলেজই খ্রিস্টান, মিশনারি কলেজ না গো, মিশনারি মানে ওই জিনিস না। তো ওই সৌরভ কি করবে, সৌরভ বললো যে যেদিন মানে ভাবো ওর অফিসের কাছেও প্রচুর কলেজ আছে, তাই না। আমি বলেছি ক্রাইস্ট তো আমার অফিসের উল্টো দিকেই। ওরা বললো ক্রাইস্টে আমি খোঁজ নিয়ে আসবো, কবে থেকে ওদের রেজিস্ট্রেশন হচ্ছে। আরও আছে, সব চেক আউট করবো, করে সব যাব একটুখানি। আরও ফ্রেন্ড সার্কেলে সব জিজ্ঞেস করবো কোথায় কোথায় তাদেরও তো তোমরাও যারা ব্যাঙ্গালোর থেকে ভালো আমাদের ব্লগ ইউনিভার্সিটি, দেখছো, ভালো ইউনিভার্সিটি তোমাদের জানা থাকলে, মানে পড়েছে কেউ, তোমরা কেউ জানো পড়েছে। না যে ভালো, কাইন্ডলি জানিও আমাদের। পারমিতা তোমার হয়তো জানা থাকতে পারে, তাই না, বলো। পারমিতা ছাড়াও যারা দেখছো ব্যাঙ্গালোর থেকে, জানা থাকলে প্লিজ বলো। কারণ বেবো জেনারেল স্ট্রিম নিয়েই পড়বে। হ্যাঁ, মানে অনার্স নিয়েই পড়বে, হ্যাঁ, অনার্স নিয়েই পড়বে, জেনারেল স্ট্রিম নিয়েই পড়বে, ওই জন্যই বলছি। সায়েন্সের অনার্স নিয়ে। ঠিক আছে, এখন ব্রেকফাস্ট বানাই, আর তারপর লাঞ্চ। আজকে সন্ধ্যাবেলা আমার ক্লাসও আছে, কারণ কালকে ওর একটা ক্লাস টেস্ট আছে। একজনই আসবে, বললো আন্টি আমি কি একটু একটা টেস্ট দেবো ফিজিক্সের। ঠিক আছে, এসো। মোবাইল এমন একটা জিনিস হয়ে গেছে, বাচ্চারা এত অ্যাডিক্টেড, মানে কল্পনার বাইরে। বাবা, ইনস্টা হ্যানা ত্যানা, বাপরে বাপ, বাবা মায়েরা মানে ফেড আপ হয়ে যাচ্ছে। কিন্তু যুগ এমন এসে গেছে, মানে রীতিমতো বাচ্চাদের সঙ্গে বাবা মাদের অশান্তি লেগে যাচ্ছে ওই মোবাইল ফোন নিয়ে, আমারই স্টুডেন্ট। এমন পর্যায়ে চলে যাচ্ছে।
বাবা মা কন্ট্রোল করতে পারছে না, তখন ম্যাম আপনি একটু বলুন। কাউন্সেলিং। আজ দুপুরবেলা সৌরভ বলেছে এ খাবে আলুর দম, কি আলুর দম আর কি হলুদ পোলাও। আর একজন বলেছে পানির। বাসন্তী পোলাও আলুর দম আজকে। এদিকে আবার মাশরুমও এনেছে, বুঝছো তো। আজ বানাও কাল বানাও। কাল তো ভাত খাবো না। ও তাহলে আজকেই দেখতে হবে। হলুদ পোলাওর সঙ্গে কি মাশরুম ভালো লাগবে? আমার জানা নেই। ভালো লাগবে গো। আমারটা আমি বলে দিয়েছি আলুর ও দম। আচ্ছা, মানে ও শুধু আলুর দম আর পোলাওই খাবে? আমার ওতেই চলবে। বলো এরকম করলে হয়? অন্যটা এতটা তরকারি হবে, কি হবে গো বাবু তোর? কালকে লুচি আলুর দম হয়ে যাবে। সোমবার তো আমরা তো ভাত খাবো না, সকালবেলা ডালিয়া। মানে আজকের থেকে কালকে মেনু সেট করে রেখে দিচ্ছে, ভাবো। বলে যে মা দুর্গা মায়ের মানে দশভুজা বলে তো, 10টা হাত। আমি এবারে দুর্গা পুজোয় ঠাকুরকে বাড়িতে যান পুজো করো, ঠাকুর তোমার 10টা হাত, তোমার থেকে আমায় কটা দিয়ে যাও, পেছনে লাগিয়ে করবো। হাজার হাতেরও হয়, দেশপ্রিয় পার্কে বানিয়েছিল হাজার হাতে দুর্গা। আসলামির মাস্টার একটা। সত্যি ঠাকুরকে বলবো ঠাকুর আমাকে কটা হাত দিয়ে যাও তো, পেছনে এরকম লাগিয়ে নিয়ে, সেই হয় না পেছনে এরকম হাত লাগিয়ে জিভ বের করে। আমিও ভাবছি এরকম ঘুরবো, জিভটা বের করবো না, এটা ভয় পেয়ে যাবে। এখানে কালী ঠাকুরকে ভয় পায়। তোমাকে ওইরকম কস্টিউম এনে দেবো, দেখছো এরকম করবে জানো। মানে আমি হচ্ছি সব, আমি এন্টারটেনমেন্টের প্যাকেজ। একটু তো চাই লাইফে এন্টারটেনমেন্ট। মা বদমাইশ। এখন কি খাবে জানো সেটাও বলে রেখেছে, স্যান্ডউইচ। আবার শোনো, এ হচ্ছে অন্য স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, মানে ভেজিটেবল দিয়ে মেয়োনিজ দিয়ে। এ বলছে না না আমি ওসব খাবো না, আলুর তরকারি করবে, করে পুর, মানে ওই পুরটাকে হয় না স্যান্ডউইচের ভেতরে, মানে ব্রেডের ভেতরে দিয়ে ওইটি খাবে। তাই করে দিই, কী করবো, সারা সপ্তাহ তো আর কিছু বলে না এইটা খাবো সেটা খাবো। দেখেছো বলা মাত্র কিরকম অমায়িক মুখটা করে বলছে, ওই জন্য। সানডে ব্রেকফাস্ট। হ্যাঁ বলো। ঠিক হয়েছিল না ঠিক হয়নি, নিজে ঠিক করেছিল যে স্যান্ডউইচ খাবে, তাও বলছে না না আমি তো একটু চাউমিন খাবো। কাল রাত্রেই খেতাম কিন্তু আর বলিনি, আজকে কি চাউমিন হবে? সমস্ত রকমের ভেজিটেবল দিয়ে। এখানে এই যে ফুলকপি আছে, তারপর গাজর, বিনস, কিন্তু সৌরভের, কারণ এটা আমাদের বাঙালি চাউমিন, এ না আলু, বাঙালি চাইনিজ খাবার। পেঁয়াজ নেই, কিছু নেই, আর গোলমরিচ দিয়েছি, বিনস, ক্যাপসিকাম, গাজর, ফুলকপি, গোলমরিচ, কাঁচা লঙ্কা, বেবরটাও দিয়েছি। বেবো কিছু লেখালেখি করছে, এসে খাবে। ভালো লাগছে গো? নুন ঠিক আছে? বাবা ওটা যেন আমার একটা কমন কোয়েশ্চেন হয়ে গেছে। রান্না কতদূর? হ্যাঁ এই যে এইদিকে আলুর দম মোটামুটি হয়ে এসেছে। আচ্ছা এইটা না টমেটো, আদা, কাঁচা লঙ্কা, হ্যাঁ টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর একটুখানি পোস্ত দিয়ে আর পেস্ট করেছি, করে আর আলুটাকে হালকা ভেজে রেখে আর তেল দিয়ে, সর্ষের তেল, তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে আর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়েছি। আর শুধু কিন্তু আমি এই যে ধনে গুঁড়ো দিয়েছি, আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। এবার একটু আলুটা একটু নরম হবে, তখন একটু গরম মশলা দেবো আর সামান্য ওপর একটু ঘি দিয়ে দেবো, ব্যাস সেটা রেডি। আর এখানে এই যে ছেলে মাশরুম আর পনির, হ্যাঁ পনিরটা হালকা ভেজে তুলে রাখছি, রেখে কথা বলতে গিয়ে কয়েকটা পনির বেশি ভাজা হয়ে গেল। যাই হোক, এরপরে এই একই তেলে না মাশরুমগুলো দিয়ে দেবো, একটু হালকা ভাজবো, না ভাজলেও চলে, তরকারিতে ডাইরেক্ট দিয়ে দিলেও আমি ওরমও করি, কিন্তু বেবো বলেছে ভাজলে না কি মা টেস্টটা আরও ভালো হবে। ঠিক আছে, তো সেই জন্য ওটা ভাজবো। একই পেস্ট যেটা বানিয়েছি আলুর দমের জন্য ওটাই দেবো, কিন্তু এটা একটুখানি, তোমরা জানোই ফ্রেশ ক্রিম না দিলে আমার ছেলে কি করবে, আমার মুন্ডু কাটবে। এটার মধ্যে একটু ফ্রেশ ক্রিম দেবো, কারণ দেখো এইটার মধ্যে তো আর এখন পেঁয়াজ রসুন টসুন এসব কিছু পড়বে না, তাহলে ওই
শাহি পানির টানির এসব করতে পারি, কিন্তু নিরামিষ শাহি পানির কীরকম হবে, ওরা খাবে কিনা আমি তো সেটাও বলতে পারছি না, সেই জন্যে একটু মেসি হয়ে রয়েছে। আচ্ছা, এবারে মাশরুমটা দিয়ে দিলাম। মাশরুমটা আমি ভালো করে পরিষ্কার করে আর কেটে রেখে দিয়েছি। হালকা একটুখানি নাড়িয়ে দিয়ে তারপরে যে টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্ট বানিয়েছি একটুখানি পোস্ত দিয়ে, সেটাকেই তেলের মধ্যে দেবো। একটু শুধু শাহজিরা এতে ফোড়ন দেবো, আর কিছু না। আর ভাত যেটা করবো সেটা মিষ্টি পোলাও করবো না, তার কারণ মাশরুম আর এই পানিরের যে তরকারিটা করবো সেটা দিয়ে মিষ্টি পোলাও ভালো লাগবে না। তাই সৌরভ বললো তাহলে পিস পোলাও করে ফেলো। ঠিক আছে, দুটো দিয়েই যাবে পিস পোলাও, ওই করবো, হয়ে যাবে। আর এই মাশরুম আর পানিরের তরকারি একটু তুলে রাখবো, কারণ দেবো বলেছে কালকে ও লাঞ্চে স্কুলে পরোটা দিয়ে খাবে। গরমা গরম আলুর দম, এই আলুর দম যেন পরোটা দিয়েও খেতে পারবে, অপূর্ব লাগবে। গন্ধটা যা বেরিয়েছে না, ওহ, খেতে ভালো হলেই হলো বাবা। একদিকে ওইটার গন্ধ আসছে আর একদিকে এইদিকে সাইডের যেটা হচ্ছে সেটার। দুটোই তো তরকারি, থেকে গেলে কাল তুমি পরোটা দিয়ে খেয়ে নিতে পারবে সকালবেলা। গরম বেশ, এটা হয়ে গেছে, ওটাও প্রায় প্রায় হয়েই গেছে। শুধু পনিরটা অ্যাড করবো আর একটু ফ্রেশ ক্রিম দেবো দিয়ে। আর ভাতটা তোমরা জানোই আমি কিরমভাবে করি। এইটাই, কড়াটা এখন ধুয়ে নেবো, এটার মধ্যে তেল আর একটুখানি গোটা গরম মশলা, তেজপাতা দেবো, আর একটুখানি কাজু দেবো, কড়াইশুঁটি দেবো, আর চালটা ধুয়ে দিয়ে একটু মিক্স করে নেবো নুন মিষ্টি দিয়ে, ডাইরেক্ট রাইস কুকারে। আচ্ছা, এর মধ্যে না আর মটরশুঁটি আজকে দিলাম না, নয়তো আমি মটরশুঁটিও দিই, তো গ্রিন পিস দিলাম না কারণ যেহেতু ভাতে দেবো। এটার দেখানোর কিছু নেই, এটার একটু সামান্য জল দেবো, আর নামানোর আগে এটা মিক্স করে নেবো, এই যে মাশরুম আর পনির। একটু নুনটা দেখবো, যদি লাগে অল্প একটু দেবো, খুব বেশি নুন দেবো না, কারণ ফ্রেশ ক্রিম যাওয়ার পরেই জিনিসটা একটুখানি গাঢ় হয়ে যায়, তো নুনটা আরও বেশি লাগে। ইলাহি ব্যাপার। আলুর দমটা একটা ভেরিয়েশন হলো। এদিকে আলুর দম আর এদিকে ওই মাশরুম পনির। কাজু বাদামের সাইজ কি, এত কিডনির সাইজ এক একখানা কাজু বাদামের। যা পাওয়া যায় তাই তো। সত্যি এত বড় কাজু বাদাম আমি সচরাচর দেখি না। বিশাল বড়। ভাতটা গরম, তরকারি গরম। ভাতটা সবার শেষে করেছি। কোনটাকে খাবো? আলুর দমটা খেয়ে দেখো। আলুর দম তো খাবো, আগে পনিরটা একটু খাই। একটু স্যালাড হলে ভালো হতো না, এর সাথে শসা আনুনি। এসব খেলে একটু স্যালাড খেতে খুব ভালো লাগে। পনিরটা খেতে অসাধারণ হয়েছে। আর এই আলুর দমটা আমি আগেই টেস্ট করেছি, আগেই একটু টেস্ট করা হয়ে গেছে আমার, এটাও জবরদস্ত হয়েছে। রবিবার এরম লাঞ্চ হলে ঠিক আছে, সে ভেজই হোক না কেন, তো জমে ক্ষীর। মারাত্মক লাগছে খেতে। সামনে এরম ধরনের খাবার থাকলে আর মুখ থেকে কথা বেরোয় না, সেই জন্যই আগে খাওয়াটা এনজয় করে নিই। স্টুডেন্ট পড়ে চলে গেছে, তাই চটপট আটাটা মেখে রাখছি, কালকে বেবোকেও স্কুলে দেবো লাঞ্চের জন্য। মাখা থাকলে কি রাত্রেবেলাও এটাই তো খাবো, মানে রুটি খাবো না, আটারই পরোটা করবো। আমি আটার মধ্যে কিছু দিই না, নুন টুন কিচ্ছু না, কোনো দিনই দিই না, এমনি মাখবো নর্মাল, এমনি নর্মাল জল, কোনো গরম জলেও না। এই আটাটা চটপট মেখে নিই, মেখে নিয়ে তারপরে একটু টিভি দেখবো, দেখে তারপরে খেয়ে নেবো।
ঘুম পেয়ে গেছে। মারতে পারি না, রিস্টে ব্যথা হয়, কিন্তু ঠিক আছে। আমি বললাম না না, আমি সৌরভকে আর দিই না মারতে, আমার ভালো লাগে না। এতে আবার ভালো লাগা না ভালো লাগার কি আছে? ঠিক আছে, ও করতে করতে আবার রিস্ট ঠিক হয়ে যাবে, না করলেই রিস্টে আরো বেশি ব্যথা হবে সেজন্য। আর সৌরভ আর বেবো তো দুজনে গানের লড়াই হচ্ছিল। হচ্ছে, দুজনে মানে তখন থেকে চলছে। আমি বলছি শুট করতে একটু, দুজনে গানের গান লড়াই। গেয়েই যাচ্ছে একের পর এক। পড়ছিল, ওরা পড়ে গেল, তো ওরা তো ঘরে দুজনে হ্যাঁ, দুজনে গান গেয়েই যাচ্ছে, বাবা ছেলেতে মিলে গান গাইছে। হঠাৎ করে এমনি গান গাইতে শুরু করে দিয়েছি। আমি বলছি একটু শুট করো, একটু শোনাও সকলকে। দাঁড়াও, ওকে বলছি, ও তো আবার লজ্জা পায়। দাঁড়াও, হ্যাঁ, ছেলে আবার লজ্জা পায়, ক্যামেরা অন করলেই তখন চুপ করে যাবে। এমনি সময় গাইছে বাবার সাথে, দেখো কি বলো, দেখো। বলছি, দেখছি। তোমাদেরকে যেরকম বললাম, দুজনে মিলে বাবা ছেলেতে একটু গান গাইছিলাম। কিছুই না, শর্মিষ্ঠা যখন স্যাটারডে করে গানের ক্লাস নেয় বাইরে, তখন ঘরের ভেতরে আমি আর বেবো ওরটা শুনে শুনে একটু গুনগুন করি। তো ওই আর কি, দুজনে এখন সন্ধ্যাবেলায় কিছুই কাজ ছিল না, শর্মিষ্ঠা তো বাইরে ক্লাস চলছিল, তো সেই জন্যই ভাবলাম যে একটু হঠাৎ করেই, কোনো কারণ লাগেনি, হঠাৎ করেই দুজনে একটু গুনগুন করতে শুরু করে দিয়েছিলাম। এবার ও তো আমাকে ছাড়া গাইবে না একা, ওকে যদি একা বলি গাইতে ও গাইবে না, সেই জন্য আমাকে না হলে শর্মিষ্ঠাকে কাউকে ওকে অ্যাকাম্পানি করতে হবে। চ শুরু কর। হ্যাঁ, লিরিক্সের কয়েকটা জায়গায় অসুবিধা হয়, ওই জন্য আমরা লিরিক্সটা ফোনে চালিয়ে তারপরে গানটা গাই। কয়েকটা গান, সব কটা গান না, যে কটা গান যেগুলো মুখস্থ রয়েছে সেগুলো তো না দেখেই গেয়ে, কিন্তু যেগুলো একটু একটু অজানা রয়েছে সেগুলো একটু ওই ফোনে লিরিক্সটা দেখে তখন গাই। আমি যতদূর পেরেছি আমি একটু মুখস্থ করার চেষ্টা করেছি। আচ্ছা, স্টার্ট কর। হ্যাঁ, তুমি তুমি আমার আমার স্কেলের সঙ্গে তুমি ম্যাচ করে নিও। হ্যাঁ, আচ্ছা, কোন গানটা? তুঝসে নারাজ নেই জিন্দেগি। দাঁড়া, হ্যাঁ, মাঝখানটা থেকে করছি। হ্যাঁ, মাঝখান মানে সেকেন্ড এটা থেকে। হ্যাঁ, जीने के लिए सोचा है। अच्छा, 3 2 1। जीने के लिए सोचा ही नहीं, दर्द संभालने होंगे, मुस्कुराए तो मुस्कुराने के कर्ज उतारने होंगे। ओ मुस्कुराऊं कभी तो लगता है जैसे होठों पे कर्ज रखा है, तुझसे नाराज नहीं जिंदगी, हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं। এই গানটা মাম্মা ভীষণ সুন্দর গায়। হ্যাঁ, মাম্মা প্রতিটা গানই সুন্দর গায়। নিচে দাও, একটু নিচে দাও, নিচে নিচে, এই যে जिंदगी अच्छा रात अच्छा, है। हाँ हाँ। अच्छा, 3 2 1। जिंदगी रात भी है सवेरा भी है, जिंदगी जिंदगी रात भी है सवेरा भी है, जिंदगी बसेरा भी है, जिंदगी जिंदगी है सफर और बसेरा भी है, जिंदगी एक पल दर्द का दाव है, दूसरा सुख भरी छाव है, नया गीत है, जिंदगी की यही रीत है, हार के बाद ही जीत है। আগে যেটা প্রথমেরটা আগে যেটা বললাম, দাঁড়া দাঁড়া। আচ্ছা, এবার তিনজনেই চলে এসছে যখন, মানে এসে গেছি যখন, তিনজনকেই দেখানো হোক। এটা আমার প্রথমে ওই গানটা। फिर भी यार दिल के हम अमीर हैं, मिटे जो प्यार के लिए वो जिंदगी,
जले बाहर के लिए वो जिंदगी को हो ना हो हमें तो एतबार जीना इसी का नाम है। অপূর্ব মান্নাদের একটা গান লাগে আমার, ভীষণ ভালোবাসি গানটা। দাঁড়া দাঁড়া, মাঝখান থেকে শুরু করবো। आसमान में उड़ने वाले मिट्टी में मिल जाएगा, कसम वादे प्यार वफा सब बातें हैं बातों का क्या। আমার এই পার্টটার থেকে বেশি ভালো লাগে হচ্ছে সুখ মে তেরে হ্যাঁ, কোথায় কোথায় साथ चलेंगे दुख में सब मुख मोड़ेंगे, दुनिया वाले तेरे बनकर तेरा ही दिल तोड़ेंगे, देते हैं भगवान को धोखा इंसान को क्या छोड़ेंगे, कोई किसी का नहीं ये झूठे नाते हैं नातों का क्या। তাই না, তার একটাই কারণ হচ্ছে গলা তো কোনো অ্যাঙ্গেল দিয়ে মিলবে না, কিন্তু তবু কপিরাইট দেয়। কেন গেয়েছি মানে অন্য কেউ নাকি গিয়েছে, এটা নানান ইউটিউবের অনেক আছে সব টার্মস অ্যান্ড কন্ডিশন, সেগুলো গন্ডগোল হয়ে যায়। মানে আমি তার এডিট ফেডিট করি না, করে সৌরভের খুব মুশকিল হয়ে যায় তখন। এই যে গানটা আমি তো বলছি কাসমে বাদে, যে পুরো গানটাই মোটামুটি হলো, আর লাস্টে স্ট্যান্ডাটা শুধু করিনি, ওরা জানে না সেটা। তো সেখানেও অনেক কাটছাট করতে হবে। ওই এখন বসবো এখন ওই নিয়ে, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আশা করি আজকের ব্লগও তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমাদের ব্লগটাকে লাইক করো, আর আমাদের চ্যানেলে যদি নতুন হও অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। গুড নাইট। गुड नाइट।